এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। থামো, পাপ যেহেতু করছো তার শাস্তি হবেই। ভিডিও করো না তোমরা, মেয়েটার কথা চিন্তা করো। এদের বরং বিয়ে পড়িয়ে দাও। বয়স্ক লোকটার কথায় থেমে গেল ছেলেগুলো। মাঝখানে একজন গলা চড়িয়ে বলল, হ্যাঁ চাচা, খারাপ কই না। চাচা দায়িত্ব আপনে নেন। এই তো যেহেতু পাপড়ি, তাহলে সারা জীবনের জন্য এগুলো বাইন্দা দেন দুইডারে। বাড়িতে গিয়ে যা করার করুক। অসম্ভব, ফাইজলামা পেয়েছেন এসব? আমাদের দেখে কি আপনাদের ওরকম ছেলে মেয়ে মনে হচ্ছে? আর এই যে তোমাদের তো আমি দেখে নিচ্ছি। আমার ফোনটা দাও, এরপর সব কটাতে একেবারে শিক্ষা দিয়ে ছাড়বো আজন্মের। দেখছেন চাচা কেমন চ্যাং দেখাই? বয়স্ক লোকরা এগিয়ে এসে দাঁড়ালো তাসথিরের মুখোমুখি হয়ে। ফোন তুমি পাবে, আগে এই মেয়েটাকে বিয়ে করবে তারপর। বললেই হলো, আপনারা যা বলবেন তাই মানতে হবে আমায়? ইয়ার্কি পেয়ে বসেছেন? দেখো ছেলে, তোমায় আমি ভালোভাবে বুঝিয়ে বলছি। মেয়েটার সঙ্গে উল্টোপাল্টা কর্মকাণ্ড করতে পারবা আর বিয়ে করতেই দোষ। তোমাদের ভালো করে চেনা আছে আমাদের, এর আগেও কতগুলো ধরছি। মায়াগুলোরে ভোলা ভালা পাইয়া ব্যবহার করে ছেড়ে দাও। বয়স্ক লোকটার কথাই এবার হৈ হৈ করে উঠল ছেলেগুলো। মতবাদ পোষণ করে বলল, চাচা, কথা ঠিক। হয়তো এক্ষুনি বিয়ে করবি, নইলে ভিডিও করে সেটা নেটে ছেড়ে দেবো। করবো না বিয়ে, তোদের যা করার কর। তুই না করলে কি হয়েছে? এই মেয়ের বিয়েতে আজকেই হবে। আমাদের মধ্যে থেকে একজন এই মেয়েকে বিয়ে করবে। এই সাউন্ড তোর লগে না, তোর মা মাইয়া দেখছিল, বিয়ে করবি? ছেলেটা লুভাতুর চোখে চেয়ে বলল। ভাই, আমি তো এক পায়ে রাজি। তাসথিরের পেছন থেকে শাওন নামের ছেলেটাকে পরখ করল প্রিয়তি। হ্যাংলা পাতলা কালো কোকড়ানো চুলের একটা ছেলে। আতঙ্কে আরও ছটফটে উঠল মেয়েটা। কপাল বেয়ে কালো ঘাম ঝরছে রীতিমতো। গলা শুকিয়ে মরুভূমি ওর। দেখো ছেলে, হয়তো তুমি এই মেয়েকে এখন বিয়ে করবে, নাহলে এই মেয়েকে আমাদের এলাকার কারোর সঙ্গে বিয়ে দেওয়া হবে এখনই। এরপর এর বাবা মাকে ডেকে এনে যা ব্যবস্থা করা হবে। লোকটার কথায় কাঁপতে কাঁপতে মানবের পেছনের শার্টের একাংশ শক্ত করে মুঠো করে চেপে কোনো রকম মাওড়ালো প্রিয়ন্তী। আমি রাজি, রাজি এই বিয়েতে। প্লিজ আপনিও রাজি হয়ে যান না। অবিশ্বাসে ঘাড় উল্টে তাকালো তাসথির। অবলোকন করলো প্রিয়ন্তীর ভীত চেহারাখানা। আশ্বাস দিয়ে বলল, ওকে। আপনি ভয় পাবেন না, আমি সামলাচ্ছি এদের। তোর মধ্যে তাচ্ছিল্য করে বলল একজন। সামলাবি? হিরোগিরি দেখাও। আমাদের এইখানে হিরোগিরি চলে না, এটা আমাদের এলাকায়। আমাকে বিয়ে না করলে এই মেয়েকে আমাদের মধ্যে থেকে কেউ বিয়ে করবে। তাসথির চোয়াল শক্ত করে এক পা এগোতেই পেছন থেকে আবারও চেপে ধরে প্রিয়ন্তী। মেয়েটা চোখের ইশারায় বোঝায় এখান থেকে না যেতে। তাসথির থেমে যায় আবারও। দাঁতে দাঁত পিষে সামলায় নিজেকে। আমি একবার বলছি, আমরা এখানে কোনো অবৈধ কিছু করছিলাম না। আর তোমরা কার সাথে কথা বলছো জানো না? আমি কিন্তু তোমাদের একজনকেও ছাড়বো না, মাইন্ড ইট। প্রিয়ন্তী পা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়। মেয়েটা কেঁদে কুটে একাকার। কাঁদো কাঁদো গলায় আবার অনুরোধ করে, প্লিজ আপনি রাজি হয়ে যান না প্লিজ। মিস প্রিয়ন্তি কি বলছেন এসব? ভেবেচিন্তে বলছেন তো? দেখুন, ভয় পাবেন না একদম। আমার আপনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, আমি ভেবেই বলছি। আপনি প্লিজ হ্যাঁ করে দিন প্লিজ। তার স্থির চোখ বন্ধ করলো আর লম্বা করে একটা শ্বাস ছাড়লো। পর মুহূর্তেই রুক্ষ স্বরে জানালো, আচ্ছা ঠিক আছে। বাইরে তখন ঝুম বৃষ্টি। আকাশে দিনের সমস্ত আলো গুটি নিয়ে ডুবে গেছে ধূসর অন্ধকারে। উইন্ডশিল্ডের উপর একের পর এক আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। ওয়াইপারগুলো নিরবিচ্ছিন্ন ছন্দে সেগুলো সরিয়ে দিচ্ছে বটে, তবু কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও ঝাপসা হয়ে যাচ্ছে সামনের দৃশ্য। গাড়ির ভেতরটাও অদ্ভুত রকমের নিস্তব্ধ। ড্রাইভিং সিটে বসে তাসথির এক মনে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। তার মুখভঙ্গি গম্ভীর, চোয়াল শক্ত। নিজের ভেতরের সমস্ত ঝড়কে জোর করে আটকে রেখেছে যেন। তাসথিরের পাশের সিটে চুপচাপ বসে আছে প্রিয়ন্তী। মেয়েটা জানালার দিকে মুখ ফিরে রেখেছে, চোখ দুটো টলমল। কান্না থেমে গেলেও চোখের কোণে এখনো জমে আছে অশ্রুর চিকচিক রেখা।
কি থেকে কি হয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠার সময় কি সে কল্পনা করতে পেরেছিল দিনের শেষে এমন একটা অবস্থার মুখোমুখি হবে। বাড়ি থেকে বের হয়েছিল শ্রেয়ার সঙ্গে, আর এখন অদ্ভুত, অবিশ্বাস্য, অবাঞ্ছিত এক বাস্তবতা তাকে ঘিরে ফেলেছে। শ্রেয়াকে খুঁজতে লোক লাগিয়েছে তাসথির, পেয়েও গেছে। বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই রওনা দিয়েছে দুজনে। পুরোটা পথ কেউ কোনো কথা বলল না। এভাবেই পার হলো ঘন্টা খানেকের পথ। আরও কিছুটা সময় নিয়ে অবশেষে গাড়িটা এসে থামলো প্রিয়ন্তীদের বাড়ির সামনে। তাসথির ইঞ্জিন বন্ধ করে ডাকলো কেবল। চলে এসেছি। শব্দটা কানে যেতেই ধ্যান ভাঙল প্রিয়ন্তীর। মেয়েটা চমকে তাকালো সামনে। পরিচিত বাড়িটা চোখে পড়তেই বুকের ভেতর জমে থাকা ভার যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। কোনো উত্তর দিল না সে। নিঃশব্দে দরজা খুলে নেমে পড়তেই আচানক শুনতে পায়, মিস প্রিয়ন্তী, দেখুন আজ যা হয়েছে সেটা আমাদের কারোরই পরিকল্পনায় ছিল না। সত্যি বলতে আমি ভাবিনি জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এভাবে এত আকস্মিকভাবে আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। পরিস্থিতি যেমনই হোক, যেভাবেই হোক না কেন, আজ থেকে আপনার নামটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। আর সেই সঙ্গে আপনার দায়িত্বটা। আমাকে আজই ফিরতে হবে। ইভেন এখান থেকে সরাসরি আবারও রওনা দিব। হয়তো কিছুদিন খুব ব্যস্ত থাকবো, কিন্তু তাই বলে এটা ভাববেন না যে আপনাকে একা রেখে যাচ্ছি বা দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছি। আপাতত এসব বিষয়ে কাউকে নিজ থেকে কিছু জানানোর প্রয়োজন নেই। আপনি ভয় পাবেন না, ব্যাপারটা আমি সামলে নিব। খুব শীঘ্রই ফিরব। আপনি এখন আমার আমানত, আর আমানতের হেফাজত করা আমার দায়িত্ব। আশা করি আমার আমানতের খেয়ানত আপনি করবেন না। শুধু একটু ভরসা রাখুন আমার উপর। চুপচাপ শুনলো মেয়েটা। অনেক কিছু বলতে ইচ্ছে করলো, আগ বাড়িয়ে বলল না কিছুই। শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। তাসথিরও আর কিছু বলল না। দুজনের মাঝখানে নেমে এলো দীর্ঘ নীরবতা। আর সেই নীরবতার মাঝে অদ্ভুত এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ রেখে বাড়ির ভেতরে ঢুকে গেল প্রিয়ন্তী। আর সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো তাসথির। ঝর্ণার নিচে কতক্ষণ যাবৎ রমণী দাঁড়িয়ে আছে তারই আত্মা নেই। ঝপঝপ করে অবিরাম ঝরে যাচ্ছে পানির প্রবাহ। রুমে আসা মাত্রই যে শরীরটাকে টেনে টুনে এসে ওয়াশরুমে ঢুকেছে আর বেরোয়নি মেয়েটা। সময় পেরিয়েছে অনেকক্ষণ। ফাঁকা ভঙ্গুর হৃদয়টা এখনও টালমাটাল, হিসেব মিলাতে ব্যস্ত। ঠিক কি থেকে কি হয়ে গেল, চারপাশটা কেমন ঘুরছে, মাথার ভেতরটা ঝিমঝিম করছে অবিরত। ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে শরীর বেয়ে। সেই পানির নিচে চোখ বন্ধ করে এক ধ্যানে দাঁড়িয়ে রইল প্রিয়ন্তী। কিন্তু ভেতরের আগুনটুকু কিছুতেই নিভছে না। আগুন তাই ঠাস করে দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ল। তারপর আর নিজেকে ধরে রাখতে পারল না। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আজ সকালেও সব কিছু কতটা স্বাভাবিক ছিল। নিত্যদিনের মতোই তো শ্রেয়ার সঙ্গে বের হয়েছিল সে। দিনের শেষে বাড়ি ফিরে স্বাভাবিক একটা সন্ধ্যা কাটানোর কথা ছিল নাকি? কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো জীবনটাই উল্টে পাল্টে গেছে। এমন কেন হলো ওর সঙ্গে? মনের ভেতরে প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো বারবার, হাজারবার। উত্তর এলো না কোনো। আচ্ছা, ওকে কখনো কল্পনা করেছিল ওর বিয়ে এভাবে হবে? না, একদম না। প্রতিটা মেয়ের মতো তারও তো কিছু স্বপ্ন ছিল। পরিবার, আত্মীয় স্বজন থাকবে, ঘর ভর্তি মানুষ নিয়ে তুমুল আনন্দে আয়োজন করে অনুষ্ঠিত হবে সেই বিশেষ দিনটি। কিন্তু তার ভাগ্যে কি জুটল? আচ্ছা, যদি তখন লোকটি রাজি না হতো, যদি সত্যি ওই শাওন নামের ছেলেটার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিত, যদি ভিডিও করে চারদিকে ছড়িয়ে দিত, যদি সবাই জেনে যেত, যদি 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 শত শত ভয় সে একসঙ্গে চেপে ধরল ওকে। কাঁদতে কাঁদতে দেয়ালে মাথা ঠেকালো প্রিয়ন্তী। সে জানে না ভবিষ্যতে কি তীব্র তাণ্ডব অপেক্ষা করছে, জানে না এই সম্পর্কের পরিণতি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। শুধু এটুকু জানে আজকের দিনটা ওর জীবনকে ধারালো চাকুর মতো দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ওয়াশরুমের বাইরে এসে দাঁড়িয়েছে মিতালি। প্রিয়ন্তীকে বৃষ্টিতে ভিজে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখেছে সে। ইতিমধ্যেই বার কয়েক এসে দেখে গেছে মেয়েটা ওয়াশরুম হতে বের হয়েছে কিনা। তবে প্রতিবারই আশানুরূপ ফল না পেয়ে ফিরে গিয়েছে। বাইরে থেকে ফিরেছে, গোসল করতে সময় লাগতেই পারে। এই ভেবে প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও এখন তাকে ভাবাচ্ছে।
সময় যত করাতে লাগলো ততই কেমন অস্বস্তি হতে শুরু করলো মিতালির। ঘড়ির দিকে তাকালো, 40 মিনিট পেরিয়ে 50 মিনিটের কাটা এগিয়েছে। এতক্ষণ ধরে গোসল করছে না নিশ্চয়ই। এছাড়া প্রিয়ন্তীকে শাওয়ার নিতে আগেও দেখেছে সে। এতটা সময় কখনোই লাগায় না মেয়েটা। তাহলে কি কিছু হয়েছে ভেবেই দরজার কাছে গিয়ে নক করলো এবার। প্রিয়, ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আবারও ডাকলো। প্রিয় শুনতে পাচ্ছ? হুম। উত্তরটা এলো অনেকক্ষণ সময় নিয়ে। মেয়েটার চাপা ভাঙা ভাঙা স্বর শুনে কেমন খটকা লাগলো মিতালির। জিজ্ঞেস করলো, এতক্ষণ ধরে কি করছো? কিছু না ভাবি। কিছু না মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। শরীর খারাপ লাগছে নাকি? না। তাহলে? এবার আর কোনো উত্তর এলো না ভেতর থেকে। মিতালি কিছুক্ষণ চুপ করে রইল উত্তরের আশায়। প্রিয়ন্তী সাধারণত এমন নয়। মেয়েটা যদি ভালো মুডে থাকে তাহলে একটা প্রশ্নের জবাবে 10টা কথা বলে। আর এখন প্রতিটা শব্দ যেন খুব কষ্ট করে বের হচ্ছে মুখ থেকে। কিছু তো একটা হয়েছে, নিশ্চয় হয়েছে। কিন্তু আর চাপ দিল না মিতালি, শুধু বলল, আচ্ছা তাড়াতাড়ি বের হও, তোমার ভাই এসেছে, ঢাকছে তোমায়। আসছি। আরও কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে বের হলো প্রিয়ন্তী। মিতালি ওখানেই দাঁড়িয়ে ছিল। প্রিয়ন্তী বের হতে চোখাচোখি হলো দুজনের। প্রিয়ন্তী থতমত খেয়ে চোখ সরিয়ে নিল তাৎক্ষণিক। তবে মিতালি স্পষ্টতই লক্ষ্য করলো মেয়েটার ফ্যাকাশে মুখ আর ফোলা ফোলা চোখ দুটো। প্রিয়ন্তী মাথা নিচু করে বারান্দার দিকে যেতে নিলেই ডাকলো মিতালি। প্রিয়। থামলো মেয়েটা, উল্টো না ঘুরে বলল, হুম। কই? মিতালি এগিয়ে এলো, এসে দাঁড়ালো ওর মুখোমুখি হয়ে। তারপর স্থির চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাঁদছিলে তুমি? না তো। তাকাও আমার দিকে। প্রিয়ন্তী ইতস্তত করে তাকাতেই মিতালি আবারও বলল, তোমার চোখের অবস্থা দেখেছ? শাওয়ারের পানি পড়েছে। আমাকে বাচ্চা মনে হয় তোমার প্রিয়? মিথ্যে কেন বলছো? কি হয়েছে বলো তো? আসার পর থেকে দেখছি তোমাকে অন্যরকম লাগছে। ভাবিকে খুলে বলো সব কিছু, কি হয়েছে? প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে কথাগুলো বলে উত্তরের অপেক্ষায় একনিষ্ঠ চোখে চেয়ে রইল মিতালি। এ কেমন ভাগ্যের পরিহাস যে মানুষটা কিনা ওকে ভালোবাসা তো দূর, সামান্য পছন্দ অবধি করে না, তার সঙ্গে কি তবে সারা জীবন কাটাতে হবে? তার ধীরে রুক্ষ গম্ভীর চাবুকের মতো কথাগুলো তীরের ফলার মতো বুকে বিচ্ছে তখনও। অবাধ্য মন বারবার আওড়ালো, উনি তো পরিস্থিতির শিকারে পরে দায়বদ্ধতা থেকে হাত বাড়িয়েছেন। সেখানে মায়া থাকতে পারে? মন কই? এক তীব্র দম বন্ধ করা অনিশ্চয়তায় সে গ্রাস করলো ওর চারপাশ। কিছুক্ষণের জন্য প্রিয়ন্তীর ভীষণ ইচ্ছে হলো মানুষটাকে জড়িয়ে ধরে গড় গড় করে সবটা বলে দিতে। আজকের প্রতিটা ঘটনা বিস্তারিত খুলে বলতে, কিভাবে ওকে অপছন্দ করা লোকটার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে সেটাও খুলে বলতে। কিন্তু কিভাবে বলবে, কোথা থেকে শুরু করবে? সে নিজেই তো এখনো বিশ্বাস করতে পারছে না, অন্য কাউকে কিভাবে বিশ্বাস করাবে? তাই মুখ ঘুরে ফিসফিস করে বলল, মাথাটা একটু ধরেছে তাই এমন লাগছে হয়তো। তুমি যাও, আমি আসছি এক্ষুনি। মিতালি আর কথা বাড়ালো না, শুধু আলতো করে মেয়েটার মাথায় হাত রেখে বলল, যখন বলতে ইচ্ছে করবে তখন বললো, জোর করব না। এইটুকু বলল শুধু। পরপরই বেরিয়ে এলো রুম ছেড়ে। ভাবে যেতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখশ্রীর দিকে তাকালো প্রিয়ন্তী। তখনই নিচতলা থেকে ভেসে এলো পাভেলের ডাক। প্রিয়, নিচে আয়। মুহূর্তে সম্বিত ফিরল প্রিয়ন্তীর। চোখের কোণের অবাধ্য জলটুকু হাতের উল্টো পিঠে মুছে নিল দ্রুত। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে পা বাড়ালো নিচের দিকে। ডিনারের টেবিলে বসেছে মিতালি আর পাভেল। প্রিয়ন্তী এসে নিঃশব্দে নিজের চেয়ার টেনে বসল। মিতালি আর চোখে একবার দেখে নিয়ে পরম যত্নে খাবার তুলে দিল ওর প্লেটে। প্রিয়ন্তী বাধা দিল, হাত বাড়িয়ে ইশারায় বলল আর কিছু না দিতে। ভেতরটা যার মরুভূমি তার আবার কিসের ক্ষুধা? পাভেল এক লোকমা মুখে পুরে হঠাৎই শান্ত গলায় কথা তুলল। পরীক্ষার প্রিপারেশন কেমন তোর? প্রিয়ন্তী চোখ না তুলে সংক্ষিপ্ত জবাবে দিল, ভালো ভাইয়া, চলছে। পাভেল কিছুক্ষণ নীরব রইল। পানির গ্লাসে হাত রেখে আচানক ফের শুধালো, শুনলাম আজ নাকি কোথায় গিয়েছিলে তোরা? মুহূর্তের জন্য থমকে গেল প্রিয়ন্তীর হৃৎপিণ্ডে রক্তক্ষরণ। খাবারের লোকমাটা গলায় আটকে গেল আচানক। ভাইয়ের এহেন প্রশ্নে সারা শরীর বরফের মতো জমে গেল নিমিষে। তবে কি পাভেল সব জেনে গেছে? ধরা পড়ে গেল সব। হাত পা কাঁপতে শুরু করলো তীব্র আতঙ্কে। থতমত খেয়ে ঢুক গিলে কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলল,
হ্যাঁ ভাইয়া, ওই শ্রেয়ার সঙ্গে একটু বাইরে গিয়েছিলাম। পাভেল আর কিছু জানতে চাইল না এই বিষয়ে। দৃষ্টি তার প্লেটে নিবদ্ধ। খাবার শেষ করে চিবুক মুছে গম্ভীর গলায় আদেশ ছুড়ল এবার। শোন, আগামীকাল সন্ধ্যায় তোরা দুজনেই রেডি থাকবি, আমরা একটা দাওয়াতে যাব। জবাবে প্রিয়ন্তি মুখে কুলো পেটে বসে থাকলেও ফট করে প্রশ্ন করলো মিতালি। পাভেলের মুখাবয়ব আরো গম্ভীর দেখালো এবার। চোখের মনি জুড়ে স্থির রেখে কাট কাট গলায় বলল, অভিরাজ ভাইদের বাড়ি, ওনার বাবা মা বিদেশ থেকে এসছেন, থাকবেন অল্প কিছুদিন। ওনারা তো আমাদের বাড়িতে আসেননি কখনো, এমনকি আমাদের বিয়েতেও আসতে পারেননি। তাই অভিরাজ ভাই নিজে থেকেই দাওয়াত দিলেন, তোমরা দুজনেই রেডি থেকো। কুয়াশায় মোড়ানো স্নিগ্ধ সকাল। আর নিত্যদিনের রুটিন মোতাবেক আজও খুব ভোর বেলায় ঘুম ভেঙে গেছে শেহরুজের। ঘুম থেকে উঠে নিজের রুমের এক কোণে থাকা মিনি জিমের ইনস্ট্রুমেন্টগুলোর দিকে এগুলো সে। টানা 1 ঘন্টা চলল পুশ আপ, ডাম্বেল আর ট্রেডমিলের তীব্র কসরত। উন্মুক্ত চড়া পিঠ আর পেশিবহুল বুক বেয়ে ঝরে পড়ছে ঘামের বিন্দু। এক্সারসাইজ শেষ করে কিছুক্ষণ চোখ বুজে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল ব্যাট বরাবর থাকা কালো রঙা লম্বা কাজটাই। ফ্রেশ হয়ে নিচে নামলো। এরপর নামতে চোখে পড়ল ডাইনিং টেবিলটায় কাক ঢাকা ভরে ঝুমুর উঠে তার জন্য সকালের ব্রেকফাস্ট তৈরি করে সাজিয়ে রেখেছে সেথায়। হয়তো 2টো সিদ্ধ ডিম আর কিছু ফলমূল রাখা। নাস্তা শেষ করে 1 মগ কফি বানালো নিজ হাতে, উইদাউট সুগার। ধোয়া ওঠা কফির মগটা নিয়ে ধীর পায়ে হেঁটে গেল নিজের রুমের উত্তরমুখী বারান্দাটায়। এই বারান্দাটা অদ্ভুত। বাড়ির মুখোমুখি না, আবার ঠিক পেছনের সাইডেও না। ঠিক উত্তর কোণ ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বারান্দার নিচে রাজত্ব করছে মস্ত বড় এক ফুলের বাগান। বাগানটা শেহরুজের নিজের হাতে করা, বড্ড আদরের। যদিও এখন দেখভালের জন্য 2জন মালি বরাদ্দ আছে। উপর থেকে নিচ পর্যন্ত বড় বড় লতানো ডাল আর রাজকীয় সব ফুলের ছোঁয়ায় বারান্দাটা প্রায় ঢেকে থাকে। বাগানের এক কোণে ফুটে আছে বিরল প্রজাতির ব্ল্যাক বাকারা রোজ, নীলমণি লতা অর্কিড। মাঝখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক ঝাঁক সগর্ব সূর্যমুখী। মাগের চুমুক দিয়ে সূক্ষ্ম নজরে বাগানটাকে পরখ করছিল শেহরুজ। হঠাৎ করেই দুভ্রুয়ের মাঝে গভীর ভাঁজ পড়ল তার। কুচকে গেল চোখের মনোযুগল। বাগানের একটা অংশ কেমন অস্বাভাবিকভাবে নড়ছে। ধূপধাপ শব্দে 2টো তাজা সূর্যমুখী গাছ মাটিতে লুটিয়ে পড়ল নিমিষে। শেহরুজের সতর্ক দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো। অবলোকন করলো ভালো করে। কেউ একজন অতি স্পর্ধায় ওর সাথে সূর্যমুখী গাছগুলো কেটে ফেলছে। একটু ভালো করে তাকাতেই চোখে পড়ল শরীরটা। একটা 3 পিস পরা মেয়ে, ওনাটা মাথার উপর শক্ত করে পেঁচানো। মুখচ্ছবি বোঝবার উপায় নেই, শুধু 2টো চোখ উন্মুক্ত রমণীর। হাতে একটা ধারালো চাকু নিয়ে নির্বিকার ভঙ্গিতে একের পর এক ফুল কেটে চলেছে সে। আদরের বাগানের এই নাজেহাল দশা দেখে চোয়াল শক্ত হয়ে উঠল মানবের। আর 1 সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। হাতের কফির মগটা সশব্দে টেবিলে নামিয়ে রেখে ঝড়ের ব্যাগে নেমে এলো নিচে। বাগানের ঘাস মারিয়ে ঠিক মেয়েটার পেছনে এসে দাঁড়ালো হিমালয়ের মতো শক্ত শরীরটা। বজ্র কণ্ঠে খেকে উঠলো পেছন থেকে, হেই স্টুপিড, কি করছে এসব? আচমকা আশ্বাসে তীক্ষ্ণ বজ্র কণ্ঠের ধমকে তড়িৎ ব্যাগে ঘুরে তাকালো মেহরিন। ওনায় মুখ ঢাকা রমণীর চোখ জুড়ে অস্থির হলো পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটির পানে। মুহূর্তে থমকে গেল চারপাশ। প্রচণ্ড রাগে ক্ষোভে ফেটে পড়া এক শক্তপুক্ত দীর্ঘকায় পুরুষ দাঁড়িয়ে আছে ঠিক সামনে। তার ধূসর চোখের মনে থেকে যেন অগ্নিস্ফুলিঙ্গ ঝরছে। মেহরিন এতটাই স্তব্ধ হয়ে গেল যে অবশ্য আঙ্গুলের ফাঁক গলে হাতের ধারালো চাকুটা ধপ করে আছড়ে পড়ল ঘাসের বুকে। অক্ষিপুট রসগোল্লার মতো বড় বড় হয়ে উঠল তার। পুরুষটা বড় বেশি সুদর্শন, আকর্ষণীয় আর হ্যান্ডসাম দেখতে। এতটা বলিষ্ঠ আর নিখুঁত গড়নের পুরুষ গ্রামে বড় হওয়া মেহরিন এর আগে কখনো স্বচক্ষে দেখেনি। ঘোর লাগা চোখে সে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো লোকটাকে। লম্বা চওড়া রাজকীয় এক রাজপুত্র যেন। গায়ের রং ফর্সা, ধারালো চোয়াল ঘেঁষে থাকা হালকা ট্রিম করা কালো চাপদারি পুরুষালী তেজ বাড়ি দিয়েছে বহু গুণ। মেহরিনের দৃষ্টি আরো নিচে নামলো। লোকটার পরনে কালো ট্রাউজার আর কুচকুচে কালো টি শার্ট। টাইট ফিটিং সেই টি শার্ট ভ্যাদ করে হাতের বাইসেপ আর বুকের সুগঠিত মাসেলগুলো স্পষ্ট ফুটে আছে।
আর লোকটার চোখের ভয়ঙ্কর রক্তচক্ষুর দিকে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। সে শুধু চেয়ে আছে এক ধ্যানে। তবে শেহরুজ থামল না। নিজের সাধের বাগানের এই ধ্বংসযজ্ঞ দেখে রীতিমতো হতভম্ব হয়ে উঠল। দাঁতে দাঁত পিষে চোয়াল দুটো খিচিয়ে আবারও গর্জন তুলল সে। আর ইউ ডেভ, কানে শুনতে পাও না? স্টুপিড, কাটছিলে কেন এসব? কে তুমি? বেরিয়ে এসো এখান থেকে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না মেহরিনের। মেয়েটার এই মনতায় বেচারা শেহরুজকে চড়ে দিল আরও। স্বভাবজাতভাবে সে মেয়েদের থেকে এক হাত দূরত্ব বজায় রেখে চলে, কিন্তু এই মুহূর্তে ক্রোধের পারদ এতটাই চড়া যে সেই নিয়মের তোয়াক্কা করল না সে। এক ঝটকায় মেহরিনের নরম হাতটা শক্ত মুঠোয় পড়ে নিল শেহরুজ। আকস্মিক পুরুষালীর সেই স্পর্শে সপ্তদশী মেহরিনের সমস্ত অবয়ব থরথর করে কেঁপে উঠল। শির তারা পেয়ে নেমে গেল এক অচেনা শিহরণ। ততক্ষণে লোকটাও টেনে হিচড়ে তার অতিপ্রিয় বাগানের সীমানা থেকে বের করে নিয়ে এসেছে। মেয়েটার চোখের অবাধ্য মণিচূড়া তখনও স্থির হয়ে আছে শেহরুজের কঠোর রূঢ় মুখশ্রীর উপর। লোকটা যে ওর উপর রাগে ফেটে পড়ছে, চাবুকের মতো ধমক ছুটছে, তার একটি শব্দ মেহরিনের মাথায় ঢুকলো না। ও শুধু চাতক পাখির মতো চেয়ে রইল। এত সুদর্শন ছেলে এই বাড়িতে? কে এটা? আগে কেন দেখেনি নাকি? সে কি এই বাড়িতেই থাকে? মূলত মেহরিনকে শেহরুজের মা সুমি বেগম গতকাল সকালে গ্রাম থেকে নিজ বাড়িতে নিয়ে এসেছেন। লম্বা জার্নির ক্লান্তিতে মেহরিন গতকাল সকালে কোনো রকমে অল্প স্বল্প খুয়ে দুপুরের দিকে ঘুমিয়েছিল আর উঠেনি, যার কারণে এই মস্ত বড় বাড়িটা ঘুরে দেখাও হয়নি তার। মফস্বলের বাইরে এই প্রথম শহরে আসা মেহরিনের। এবারও তো আসতে চায়নি সে। সুমি আন্টি কত অনুরোধ করে ওর মায়ের কাছ থেকে এক প্রকার জোর করে নিয়ে এলেন ওকে। আসার সময় স্পষ্ট বলেছিলেন এই বিশাল বাড়িতে সে আর ঝুমুর ছাড়া আর কেউ থাকে না। মেহরিনও ভেবেছিল যাকে পড়াশোনার হাত থেকে কিছুদিন তো অন্তত নিস্তার পাওয়া যাবে, এটা ভেবেই সুমি আন্টির সঙ্গে চলে আসা। কিন্তু তাহলে এই রুদ্রমূর্তিধারী পুরুষটাকে? গ্রামের মেয়ে হওয়ায় স্বভাবতই খুব ভোরে ঘুম ভেঙে যায় মেহরিনের। ঘুম থেকে উঠেই নিস্তব্ধ বাড়িটা খুঁটে খুঁটে দেখতে বের হয়েছিল সে। সামনের দিকে তেমন আকর্ষণীয় কিছু না পেলেও হঠাৎ করে চোখ পড়েছিল উত্তরের দিকের এই বাগানটার উপর। আর সেখানে এক ঝাঁক উজ্জ্বল সূর্যমুখী ফুল দেখে রীতিমতো চকচক করে উঠেছিল ওর চোখ দুটো। সুমি আন্টিকে আসার পর থেকে দেখছে হাঁটুতে সূর্যমুখী তেলের মালিশ করতে। এত টাকা খরচ করে বাজার থেকে তেল কেনার দরকারটা কি? ও নিজেই তো এই তাজা ফুলগুলো কেটে কেটে বেটে তেল বানিয়ে দিতে পারে। মূলত সুমি আন্টিকে সারপ্রাইজ দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে বাগানে হানা দেওয়া। আর যেহেতু বাগানে নানা রকম লতা পাতার পোকামাকড় থাকে, সে ভয়ে নিজের ওড়নাটা দিয়ে মুখমণ্ডল ভালো করে পেঁচিয়ে শুধু চোখ দুটো বের করে রেখেছিল। অথচ সেই মহৎ কাজের ফল যেমন ভয়ঙ্কর হবে তা মেহরিনের কল্পনাতেও ছিল কি? মেহরিনের হাতটা ঝটকা মেরে ছেড়ে দিয়ে শেহরুজ দাঁত পিষল। কি হলো? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? চোরের মতো মুখ ঢেকে আমার বাগানের এই দশা করার স্পর্ধা কে দিল তোমাকে? শেহরুজের এই ক্রমাগত ছুর আর স্টুপিড সম্বোধনে মেহরিনের ভেতরের জেদটা চারা দিয়ে উঠল এবার। ভয় আর ঘোর কেটে গিয়ে চোখের মনে দুটো রাগে জল করে উঠল। ওনার আড়াল থেকে মুখ বরাবর তাড়াতাড়ি করে চেঁচিয়ে উত্তর দিল, চোর বলছেন কাকে? হ্যাঁ, ভালো করে কথা বলুন, মুখ সামলান নিজের। আমি চোর নই, আমি সুমি আন্টির জন্য তেল বানাতে এসেছি। তেল কেনার এত টাকা পয়সা খরচ করার কি দরকার যখন বাগানে এত ফুল ফুটে আছে? আপনি নিজে তো একটা আস্ত জঙ্গলি, আর মেয়েদের গায়ে এভাবে হাত তোলেন কোন সাহসে? ইস, আমার নরম তুলতুলে কোমল হাতটা। বলতে বলতে নিজের হাতের উপর দৃষ্টিপাত করল মেহরিন। সত্যি সত্যি লোকটার ধরাস্থানটা লাল হয়ে গেছে। ওদিকে নিজের মুখ বরাবর এমন তেরা যুক্তিহীন জবাবে হতভম্ব শেহরুজ নিজেও। কখনো কোনো মেয়ে কোনো দিন তার সামনে এভাবে গলা উঁচিয়ে কিছু বলেছে কিনা সন্দেহ, তা আবার নিজেরই সাথীর বাগান ধ্বংস করার পর। আর আগে শেহরুজের কপালের রগগুলো ফুলে উঠল। চোয়াল শক্ত করে মেহরিনের দিকে আরও এক কদম এগিয়ে সে হেসে উঠল। হোয়াট ডিড ইউ জাস্ট সে? জঙ্গলি? এত বড় স্পর্ধা তোমার? আমার নিজের প্রপার্টিতে দাঁড়িয়ে আমার স্বাদের গাছ কেটে ফেলে এখন আমার উপরে গলা উঠেছ? হাউ ডেয়ার ইউ! প্রপার্টি তো কি হয়েছে? গাছ কি আপনার একার? গাছ তো প্রকৃতির। আর আপনার এই সূর্যমুখীগুলো তো আন্টির ভালো লাগাই কাটতেছিলাম। উনি যে প্রতিদিন হাঁটুতে তেলের মালিশ করেন,
তা এই শহরের ভেজাল তেল দিয়ে মালিশ করাচ্ছে, নিজের কাছে তাজা ফুল দিয়ে তেল বানিয়ে দিলে আন্টির কত উপকার হইতো, সেই বুঝতে আপনার নেই। আর আপনি কে? হ্যাঁ, কোন বাড়ির লাট সাহেব? শেহরুজের রাগ এবার সপ্তম আকাশে চড়ল। এই মেয়ের আজব যুক্তির মাথা মুন্ডু কিছুই তার মাথায় ঢুকলো না। উল্টো তার বুদ্ধিমত্তা নিয়ে এই মেয়েটা প্রশ্ন তুলে দিল। দাঁতে দাঁত পিষে শেহরুজ বলল, শাট আপ, জাস্ট শাট আপ ইডিয়ট। ফুল কেটে তেল বানাবে? এটা কোনো জঙ্গল নয় যে যা ইচ্ছা তাই করবে। কমন সেন্স বলতে কিছু আছে তোমার ভেতরে, নাকি পুরোটাই ফাঁকা? মুখটা এভাবে চোরের মতো ঢেকে রেখেছো কেন? সামনে তাকাও। ফাঁকা কার মাথা তা তো দেখাই যাইতেছে। ধমকাইবেন না একদম কইলাম, ধমকাইলে আমি আরো বেশি চিল্লাই। আর মুখ ঢাকছি আমার প্রয়োজনে। বাগানে কত পোকামাকড় থাকে জানেন না? মেহরিনের এই একের পর এক মুখের উপর ঠাস ঠাস করে দেওয়া উত্তর শেহরুজের ধৈর্যের শেষ বাদটুকু চূর্ণ বিচূর্ণ হলো এবার। ওদিকে মেহরিনও কথা বলতে বলতে মুখের উপর পেঁচানো ওড়নাটা হ্যাচকা টানে খুলে ফেললো। আর তাতে থমকালো শেহরুজের ভেতরের সে রৌদ্রমূর্তি। ওড়নাটা সরতে মেহরিনের কোমর ছাপানো কুচকুচে কালো সিল্কি চুলগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়লো পিঠময়। দৃষ্টিগোচর হলো এক অতি ফর্সা টুকটুকে মায়াবী রমণীর মুখর ছবি। টানা টানা বড় বড় হরিণীর মতো চঞ্চলা চোখ দুটো ভাসমান হলো। কুচকুচে ঘন নিখুঁত চিকন ভ্রুযুগল। মেয়েটার চোখের মনে দুটো কালো নয়, হালকা ব্রাউন টাইপের। গাল দুটো ফুলা ফুলা টকটকে লাল। এতক্ষণে নাকের আর মুখের উপর উনা বাঁধা থাকার কারণে খাড়া নাকের ডগায় ছোট ছোট ঘামের ফোঁটা জমে আছে। মুক্তোর মতো চিকচিক করছে সেগুলো। শেহরুজ স্তব্ধ, বাকরুদ্ধ মানব শুধু এক ধ্যানে চেয়ে থাকলো সেই অনিন্দ সুন্দর তেজস্বী মুখের দিকে। অথচ মেহেরিন থামার পাত্রী নয়। ওড়না ফেলে দিয়েও সে সমান তালে লোকটার সাথে গা উছিয়ে চেঁচিয়ে যাচ্ছিল। ওদিকে সকালের এই শুনশান নীরবতা ভেঙে বাগানের দুজনের এই তুমুল চেঁচামেচি আর হট্টগোলের শব্দ পেয়ে বাড়ি থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো ঝুমুর। বাগানের সীমানায় পা রাখতেই ঝুমুরের চোখ পড়ল মাটিতে পড়ে থাকা সেই ছিন্ন ভিন্ন সূর্যমুখী ফুলগুলোর উপর। দূরে দাঁড়িয়ে ভয় শুষ্ক ঢুক দিল বেচারি। মুখটা ধরফর করে উঠল আতঙ্কে। মনে মনে আওড়ালো, খাইছে আজকে গেছে এই মাইয়া, কামডা করছে কি? সোজা বাগের খাঁচায় হাত ঢুকাইয়া বইসা রইছে। পরিস্থিতি আরও বেগতিক রূপ নেওয়ার আগে ঝুমুর একরকম দূরে এলো মেহরিনের কাছে। মেহরিনের হাতটা শক্ত করে চেপে ধরে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলেও পা জোড়া মাটিতে শক্ত করে চেপে রাখলো মেহরিন। সেখান থেকে কিছুতেই যাবে না। প্রয়োজনে ওড়না কেছে ঝগড়া করবে এই ব্যাটার সঙ্গে, তবু ঝগড়ায় তাকে জিততেই হবে। বেচারি ঝুমুর পড়লো মহা ফ্যাসাদে। এক পর্যায়ে জোর করে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে গেল। মেহরিন হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে চেঁচালো, আমাকে ছাড়ো ঝুমুর আপা। এই লোকটাকে আজ আমি একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আজ ওনারে আমি শিখাই ছাড়বো। ঝুমুর ফিসফিসিয়ে ত্রস্ত গলায় বলল, আস্তে আস্তে কও, যদি নিজের জীবনটা বাঁচাইতে চাও তবে এক্ষুনি চুপ করো মেয়ে। সোজা আমার সাথে আসো, ভিতরে গিয়া সোজা সুমি আন্টির ঘরে ভেতর ঢুকবা। ভুলেও আর বাহিরে পা বাড়াইবা না। মেহরিন মুখ বাঁকালো, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? এই জঙ্গলি লোকটারে এত ভয় পাওয়ার কি আছে? ঝুমুর চোখ বড় বড় করে তাকালো। মাপু, তুমি চিনো না উনারে? না তো, কে উনি? এমা, যার বাড়িতে আইছো আর তার পোলারে চেনো না? উনি তো শেহরাজ ভাই, নেভির কমান্ডার। গতকাল বিকেলেই বাড়ি আইছে। মেহরিনের চোখ জুড়ে বার কিঞ্চিত থমকালো। আর এই বাগান শেহরাজ ভাইয়ের জানের জান, কলিজার টুকরা, পরাণের আতখান। উনি এই বাগানটারে নিজের থেকেও বেশি আদর যত্ন করেন। আর তুমি কিনা সেইখানে আইসা হাত বাড়াইছো। এখন মনে মনে আল্লাহ আল্লাহ করো। একমাত্র আল্লাহই পারবে এখন তোমার এই বাঘের হাত থেকে বাঁচাইতে। অবশেষে চট্টগ্রামে নেভাল বেজের অফিসার্স কোয়ার্টারে এসে পৌঁছালো তাসথির। তার এই আকস্মিক প্রত্যাবর্তনের খবরটা মুহূর্তের মধ্যেই ঝড়ের ব্যাগে ছড়িয়ে পড়ল চারিধারে। কোয়ার্টারে শুনশান নীরবতা ভেঙে গুঞ্জন উঠল অফিসারদের মাঝে। রুমে প্রবেশ করে শরীরটাকে টেনে হিঁচড়ে ওয়াশরুমে নিয়ে গেল তাসথির। ঝপঝপ করে অবিরাম আছড়ে পড়া ঠান্ডা পানির ধারার নিচে সঁপে দিল নিজেকে।
প্রায় ঘন্টাখানিক পর ওয়াশরুমের দরজা মিলে বেরিয়ে এলো। ভেজা চুলগুলো থেকে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে চওড়া কাঁধ বেয়ে। পরনে কেবল একটা কালো ট্রাউজার, উন্মুক্ত বলিষ্ঠ বুক আর সুগঠিত অ্যাপসের খাঁজে খাঁজে জমে আছে পানির অবাধ্য কণা। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে পাশে চোখ পড়তেই দু ভ্রুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সোফার উপর অ্যাশ করে একবার উপর অন্য পা তুলে বসে আছে অর্ণব, হাতে একটা মোটা ইংলিশ ক্লাসিক্যাল নোভেল। তাজধীরের এই কোয়ার্টারে ফেরার খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে সে। প্রায় ঘন্টাখানেক হতে চলল বন্ধু শাওয়ারে গেছে বুঝতে পেরে বাধ্য হয়ে সময় কাটানোর জন্য তাজধীরের বুকশেলফ থেকে বই টেনে নিয়েছে। তাজধীরের কালেকশনে থাকা মনস্তাত্ত্বিক আর সাহিত্যিক ইংলিশ নোবেলগুলো পড়তে পড়তে অর্ণবের নাকমুখ কুচকে একাকার। এসব ধৈর্য ধরে পড়ার মতো বান্দা সে নয়। তাজধীরের পায়ের শব্দ পেতেই ফট করে বইটা বন্ধ করে সোফায় সোজা হয়ে বসলো অর্ণব। বইটা সেন্টার টেবিলের সশব্দে ছুঁড়ে ফেলে অধৈর্য চোখে বন্ধুর দিকে চেয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল, এখন আমাকে বলতো কাহিনীটা কি? অর্ণবের প্রশ্নের পিঠে তাজধীর তোয়ালেটা পাশে ছুড়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে দায়সারা কণ্ঠে আওড়ালো, কোনো কাহিনী নেই, জাস্ট কিছু পার্সোনাল কাজ ছিল। অর্ণব কুটিল হাসল। সোফা থেকে উঠে দাঁড়িয়ে তাজধীরের মুখোমুখি এসে থামল সে। চোখের মণিজোড়া শুরু করে ব্যক্ত করলো পরপর, একদম আমার কাছে কথা লুকানোর চেষ্টা করবি না। তোকে আমি আজ নতুন চিনি না। তুই এমনি এমনি এত রাতে আমায় কল দিয়ে সমস্ত ইনফরমেশন চাইবি আর আমি সেটা বিশ্বাস করব? কিছু একটা কারণ তো অবশ্যই আছে। যে মিশনটা হেডকোয়ার্টার থেকে অনেক দিন আগে স্থগিত করা হয়েছিল, হঠাৎ এই মাঝরাতে সেটা নিয়ে তোর এত কিসের মাথা ব্যথা? এক্স্যাক্টলি কারণটা কি? আবার এটা স্টার্ট করার পিছনের রহস্যটা কি বলবি এবার? তাজধীর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে একটা নেভি ব্লু শার্ট বের করতে করতে স্বভাবজাত ঠান্ডা কণ্ঠে প্রত্যুত্তর করলো, আমার জীবনে কোনো কিছু আনসলভড রাখা আমি পছন্দ করি না অর্ণব। কোনো ইকুয়েশন অর্ধেক রেখে খাতা বন্ধ করা তাজধীরের ডিকশনারিতে নেই। কেসটা স্থগিত হয়েছে, ক্লোজড হয়নি। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে হাত জোড়া বুকের কাছে বাঁধল। কিন্তু এটা এখন লোকাল পুলিশের এখতিয়ারে, আমাদের না। নদী পথে যে অস্ত্রের অবৈধ চালানটা আসছে তার রুট চেনা আমার দরকার। আর আলবারাকা কার্গোর পেছনে যে মূল মাথাটা আছে তাকে না টেনে হিচড়ে বের করা পর্যন্ত আমার শান্তি নেই। তুই শুধু আমাকে লোকাল সোর্সের ব্যাকআপটা দে। অর্ণব শুনল, সে জানে এই মানবের ধৈর্যের বাঁধ একবার ভাঙলে তাকে আটকানোর ক্ষমতা কারণে। আচ্ছা, মিশনের ফাইলটার কথা না হয় মানলাম, কিন্তু তুই যে মাঝরাতে একটা আননোন নাম্বার পাঠিয়ে ওই নাম্বারে ইনকামিং, আউটগোয়িং অল কল ডিটেলস চাইলি, 1 ঘন্টার মধ্যে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে বললি, এটার সাথে এই অস্ত্রের চালানের কি সংযোগ? তাজধীরের শার্টের বোতাম আটকানো হাত দুটো থেমে গেল মাঝপথে। অর্ণব থামল না, বলল আগের নাই, মাঝরাতে ফোন দিয়ে তুই একটা মেয়ে সম্পর্কে ইনফরমেশন খুঁজছিস? তোর তো কখনো এভাবে মেয়েদের পেছনে লাগার বা হ্যারাস করার নেশা ছিল না। তবে মাঝরাতে কোন মেয়ের পাল্লায় পড়লি তুই? কে এই মেয়ে? কে এই প্রিয়ন্তী? তোদের ভাবি। শব্দ দুটো বোমার মতো আছড়ে পড়ল অর্ণবের মগজে। ঠিক তখনই ঘরে রাত খোলা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফাহিম। তাজধীরের মুখ থেকে বের হওয়া শেষ শব্দ দুটো ফাহিমের কানেও স্পষ্ট পৌঁছালো। পুরো ঘরে পিনপত নীরবতা নেমে এলো কিয়ৎক্ষণের জন্য। ফাহিম দরজা চৌকাঠে দাঁড়িয়ে বাকরুদ্ধ, হা হয়ে গেছে যেন। কিছু বলার ভাষা হারিয়ে তুতলানো কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ভাবি মানে? কার ভাবি? কোন ভাবি? কিসের ভাবি? তাজধীর নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে সোজা সাপটা জবাব দিল, তোদের ভাবি মানে আমার বউ। বিয়ে করেছি আমি। কথাটা যতটা না সহজভাবে তাজধীর বলল, উপস্থিত দুই বন্ধুর কাছে তা ততটাই অবিশ্বাস্য শোনালো। অর্ণব আর ফাহিম বিস্ময়ে একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করলো। তারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। বিয়ে করেছে তাজধীর। এই জন্যই কি এত রাতে সে একটা মেয়ের নাম্বার নিয়ে আমার পাগলের মতো ইনফরমেশন কালেক্ট করছিল, অথচ একটা বার ওদের জানালো না পর্যন্ত। এত বড় একটা কাণ্ড ঘটে ফেললো একা একা। অর্ণব চরম বিস্ময়ে চেঁচিয়ে উঠল, তুই আমাদের সাথে ইয়ার্কি করছিস তাই না? তোর এতটা অধপতন হয়নি যে হুট করে বিয়ের মতো কাণ্ড ঘটিয়ে ফেলবি। ফাজলামো করিস না তাজধীর।
তাসথির দুভ্রু কুচকে তারা নজরে তাকালো বন্ধুদের দিকে, বিরক্তি প্রকাশ করে কাট কাট গলায় বলল, বিয়ে করার সাথে অধপতনের কি সংযোগ? আমি কি বিয়ে করতে পারি না? আশ্চর্য! এভাবে ওভার রিয়াক্ট করছিস কেন তোরা? যা বের হ এখন রুম থেকে। ফাহিম এবার তেড়ে এলো সামনে। এই জন্যই তো বলি, দুদিন পর পর কাউকে কিছু না বলে তুই এমন ঝড়ের বেগে বাড়িতে চলে যাস কেন? কেসটা তাহলে এই, শালা বিয়ে করে আস্ত একটা বউ ঘরে রেখে এসেছিস, অথচ আমাদের একটাবার জানালিও না। অর্ণব সুর মেলালো ফাহিমের সাথে, আক্ষেপ নিয়ে বলল, আমরা না হয় 2টা প্লেট বেশি বিরিয়ানি খেতাম, এই ভয়ে তুই আমাদেরকে জানালি না, কৃপণ কোথাকার। জানাইনি, এখন তো জেনেছিস। এবার বের হ আমার রুম থেকে। তাসধীরের কাট কাট কণ্ঠতেও অর্ণব আর ফাহিম এক ইঞ্চিও নড়ল না। ফাহিম সোফার হাতলে ভর দিয়ে দাঁড়িয়ে হাত দুটো বুকের কাছে বাঁধল, চোখের মণিচূড়া সরু করে জেদি গলায় বলল, বের হবে মানে? কোথাও যাচ্ছি না আমরা, যতক্ষণ না আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ এখান থেকে এক পাও নড়ছি না। তাসধীর কোনো উত্তর দিল না। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে পরম শান্তিতে নিজের চুলগুলো আঁচড়াতে লাগলো সে। অর্ণব এগিয়ে সে তাসধীরের মুখোমুখি দাঁড়ালো, তীক্ষ্ণ নজরে বন্ধুর মুখের প্রতিটি অভিব্যক্তি খুঁটে খুঁটে পরখ করে ক্রমান্বয়ে প্রশ্ন ছুড়ল, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না তাসদিক, তুই জাস্ট ডটগুলো কানেক্ট কর। একদিকে তুই মাঝরাতে হুট করে পুরনো মিশনের ফাইল ওপেন করলি, অন্যদিকে ঠিক একই সময়ে একটা মেয়ের নাম্বার দিয়ে তার যাবতীয় কল ডিটেলস 1 ঘন্টার মধ্যে চাইলি, আর এখন বলছিস সে আমাদের ভাবি। এই দুইটার মধ্যে কানেকশনটা কি? পরপর দুটো সেন্সিটিভ ইনফরমেশন একসাথে নেওয়ার মানে তো অনেক কিছু। তুই যে কিনা মেয়েদের ছায়াও মারাস না, যাকে আমরা এই ভেজের সবাই একটা আস্ত আইসবার্গ মনে করি, সেই হুট করে এসে বলছিস তুই ম্যারিড। লাইক সিরিয়াসলি? কোনো এঙ্গেজমেন্ট নেই, কোনো দাওয়াত নেই, আন্টির কোনো ফোন পর্যন্ত এলো না আমাদের কাছে। এটা কি কোনো রসিকতা? তোদের কি মনে হয় আমি রসিকতা করার মুডে আছি? তাহলে সত্যিটা বল, তুই ওই মেয়ের নাম্বার ট্র্যাক কেন করলি? বিয়ে যদি করেই থাকিস তবে নিজের বইয়ের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, কল লিস্ট বের করার জন্য বেজের গোয়েন্দা সোর্স ব্যবহার করার কি দরকার পড়লো? তুই কি ওকে সন্দেহ করিস, নাকি এই বিয়ের পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে যা তুই আমাদের বলতে চাচ্ছিস না? তাসধীর একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত গুজে জানালার দিকে এগিয়ে গেল। রাতের অন্ধকারে সমুদ্রের কালো পানি বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে। সে ওদিকে তাকিয়ে নিস্পৃহ গলায় বলল, সেসব সময় হলেই জানতে পারবি। আর তোরা আমার বন্ধু, ইনভেস্টিগেটিং অফিসার নোস। বন্ধু হিসেবেই তো জানতে চাচ্ছি শালা, বিয়েটা কি স্বেচ্ছায় হয়েছে নাকি অন্য কিছু? মেয়েটার ওপর কোনো বিপদ আছে, নাকি তুই নিজেই কোনো বিপদে পড়ে এই ডিসিশন নিলি? তাসধীর ফিরে তাকালো না। ওদিকে ফাহিম উঠে এসে অর্ণবের কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, আচ্ছা বাদ দে, বিয়েটা হয়তো ওর পারিবারিকভাবে হয়েছে, তাই না রে? আন্টি হয়তো জোর করে কোনো মেয়ের দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। ও তো মাকে বড্ড সমীহ করে চলে, সেই কারণে হয়তো কাউকে কিছু না জানি। তুই এখনো বড্ড বোকা রয়ে গেলি ফাহিম, তুই তো ওকে চিনিস না। চিনি আমি, ও কোন লেভেলের প্লেয়ার তোর কোনো ধারণাই নেই। তাসদির হলো এমন এক জাতের মাছ যে কাদা পানির ব্যাগের মধ্যে ঘন্টার পর ঘন্টা গড়াগড়ি খেলেও নিজের গায়ে 1 ফোঁটা কাদা লাগতে দিবে না। বাইরে থেকে দেখে মনে হবে একদম সাধু, কিচ্ছু জানে না, কিন্তু ভেতরে ভেতরে ও আস্ত একটা ঠান্ডা মাথার ক্রিমিনাল। ফাহিম ভ্রু কুচকে তাকালো। অর্ণব তাসধীরের দিকে চোখ রেখে ক্রমাগত বলে গেল, নিশ্চয়ই ও কোনো বড় অঘটন ঘটিয়ে এসেছে। এই যে তুই দেখছিস, ও একদম নির্বিকার দাঁড়িয়ে আছে, আমাদের এতগুলো প্রশ্নের একটা উত্তর দিচ্ছে না। এটাই ওর সবচেয়ে বড় অস্ত্র। ও যখন বড্ড বেশি শান্ত থাকে তখনই বুঝবি ওর প্রখর ও তীক্ষ্ণ মস্তিষ্কের ভিতরে ভেতরে কোন বড় চাল চলছে। ও চাবুকের মতো ধমক দিতে জানে, আবার ভরা মজলি সে নিজের পিঠ বাঁচিয়ে কীভাবে পুরো গেমটা উল্টে দিতে হয় তা খুব ভালো করে জানে। এই ঠান্ডা মাথায় নিখুঁত ঘাতক এমনি এমনি নিজের গলায় বিয়ের ফাঁসি পড়ে আসেনি। এর পেছনে গভীর কোনো চাল আছে যা ও আমাদের মাথাতেও ঢুকতে দিচ্ছে না। হয়তো ওই মেয়েটা কোনো বড় ক্রাইসিসের মুখোমুখি ছিল, আর আমাদের এই লাট সাহেব সেখানে হিরো সেজে উদ্ধার করতে গিয়ে নিজেই ফেঁসে গেছে।
অথবা মেয়েটাই ওকে এমন কোনো ফাঁদে ফেলেছে যেখান থেকে বের হওয়ার আর কোনো রুট ছিল না। অর্ণবের এত এত কথার পরিপ্রেক্ষিতে হেলদোল হলো না লোকটার কোনো। উল্টো বিরক্তি চেপে কপালে হাত বোলালো। তারপর হঠাৎ করে গম্ভীর গলায় অর্ণবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, শেহজের খবর কি? ও বেইসে ফেরেনি কেন এখনো? অর্ণব খানিকটা অপ্রস্তুত হয়ে পা নামালো, বলল, আন্টি নাকি ভীষণ অসুস্থ। গ্রাম থেকে হুট করে মেহমান আসার পর নাকি ওনার প্রেশার শ্যুট করেছে। ও ইমার্জেন্সি ছুটিতে বাড়িতে গেছে। ও এখন তোদের ক্যারেক্টার অ্যানালাইসিস করা শেষ হলে এবার লাইটটা নিভিয়ে বাইরে যা। কাল সকালে বেইজে ডিউটি আছে আমার। বললাম না কোথাও যাচ্ছি না আমরা। যে পর্যন্ত তোর মুখ থেকে সত্যটা না শুনছি ততক্ষণ না। তালথির মানলে তো সেসব। দুজনকে এক প্রকার টেনে ছুঁড়ে ফেলার মতো করেই গাড় ধাক্কা দিয়ে বের করে সোজা মুখের উপর ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। দরজার উপরান্তে দাঁড়িয়ে ফাহিম আর অর্ণব স্তব্ধ হয়ে রইল কয়েক সেকেন্ড। ফাহিম দরজার একটা লাথি মেরে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কেসটা কি হলো বলতো? ওর ভাব কিন্তু আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তারা নিশ্চয়ই মাথার মধ্যে বড় কোনো প্ল্যান উঠেছে। অর্ণব নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও কোনো প্ল্যান করছে না ফাহিম। ও অলরেডি গেম খেলে ফেলেছে। তুই বুঝছিস না? ও শেহরোজের কথা তুলে আমাদের মাইন্ড ডাইভার্ট করলো, আর আমরাও বোকার মতো ফেসে গেলাম। ফাহিম মাথা ঝুলকে বলল, তা তো বুঝলাম, কিন্তু মেয়েটার জন্য আমার মায়া হচ্ছে। তাজদির মতো একটা খিটখিটে ইগোইস্টিক পাথরের সাথে যে মেয়েটা সংসার করবে তার লাইফও এমনিতেই তেজপাতা হয়ে যাবে। চলো এখন গিয়ে ঘুমাই, সকালে আবার বেইজি ডিল আছে। বাধ্য হয়েই চলে এলো দুজন। ওরা যেতে রুমের লাইটটা নিভিয়ে দিল তাজদির। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, সমুদ্রের গভীরতা ঠিক যেমন অন্য কোনো নদীর সাথে তুলনা করা যায় না, ঠিক তেমনি আমার অস্তিত্ব অনন্য, তুলনাহীন। আমি কে, আমার ক্ষমতা কতটুকু সেটা প্রমাণ করার জন্য আমার অন্য কারোর সাথে প্রতিযোগিতায় নামার প্রয়োজন নেই। কারণ তাজদির সিদ্দিক আজান নিজেই নিজের সবচেয়ে বড় পরিচয়। তাজদিরের ভাবনার স্রোতে টান পড়লো। আকস্মিক ফোনের টুংটাং শব্দে হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশন এসেছে। তাজদির ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। একটা ভিডিও এসেছে। ওটাতে ক্লিক করতে দেখা গেল 43 সেকেন্ডের একটা ভিডিও ফাইল লোড হচ্ছে। ধূপ করে সোফায় গায়ে এলিয়ে বসে পড়লো মানব। সময় নিয়ে প্লে করলো 43 সেকেন্ডের ভিডিওটা। সঙ্গে সঙ্গে ভেসে উঠলো একটা ভীতু মেয়ের চেহারা। হয়তো সামনে কয়েকজন লোক বসে আছে। দেখা যাচ্ছে কাজের সাহেবকেও। পাশেই বসা তাজধীর, আর তার সঙ্গে আঠার মতো লেগে আছে প্রিয়ন্তী। মেয়েটার মাথাটা নিচু, পুরো শরীর থরথর করে কাঁপছে। তাজধীর তীক্ষ্ণ নজরে লক্ষ্য করলো। কাজী সাহেব যখন প্রিয়ন্তীকে কবুল বলার জন্য চাপ দিচ্ছিলেন, তখন ভয়ে ভয়ে আর কান্নায় ভেঙে পড়া প্রিয়ন্তী নিজের অজান্তেই পাশে বসা তাজধীরের পেছনের শার্টের অংশটা শক্ত করে খামচে ধরে রেখেছিল। ঠোঁট দুটো প্রস্বরিত হয়ে উঠল মানবের। ঠিক তখনই ভিডিও প্রেরণকৃত আইডিটা থেকে পরপর কয়েকটা মেসেজ টুংটাং শব্দ ভেসে উঠল। শালা চুপ রোস্তাম। প্ল্যান সাকসেসফুল হতে না হতেই আমাকে তুলে নিয়ে গেলি। 1 কেজি মিষ্টিও বিতরণ করলি না। আল্লাহ তোর বিয়েতে বরকত দিবে না দেখিস শালা কিপটা। তাজধীর অন্ধকার ঘরে শব্দ করে হাসলো। কাউচে গায়ে এলিয়ে ব্যস্ত হাতে লিখলো, মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়ে, তোর স্বাস্থ্যের কথা ভেবেই খাওয়াইনি। ওপাশ থেকে উত্তরটা এলো সঙ্গে সঙ্গেই। আমার স্বাস্থ্যের চিন্তা তোকে করতে হবে না, নিজের বাঘিনী বইয়ের চিন্তা কর। ভিডিওটা দেখলি? মেয়েরা তো ভয়ে তো শার্টের পেছনে শক্ত অংশ একেবারে খামচে ধরছিল। তুই তো শালা আস্ত একটা ঠান্ডা মাটার ক্রিমিনাল। কিভাবে নিজের খাঁচায় আটকে ফেললি বেচারিকে? খাঁচা নয়, ওটা ওর সেফ জোন। তা তো বলবি, লেফটেন্যান্ট কমান্ডারের চাল বলে কথা। কিন্তু ভাবি যেদিন জানবে এই পুরো নাটকটার পেছনে তোর হাত ছিল, সেদিন কিন্তু তোরে জ্যান্ত চিবিয়ে খাবে। যাই হোক, গেমটা কিন্তু ওয়ান পিস হয়েছে দোস্ত। আমাদের গ্র্যান্ড প্রিক্স কবে দিচ্ছিস সেটা বল। তাজধীর একটু গম্ভীর হয়ে লিখলো, সময় হলে সব পাবি। বেশি কথা না বাড়িয়ে এখন ঘুমা। চ্যাট লিস্ট থেকে বের হয়ে গেল তাজধীর। হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি মেসেঞ্জারে ঢুকলো।
সার্চ বারে ঢুকে প্রিয়ন্তীর আইডিতে প্রবেশ করতে দেখলো মেয়েটা এখনও তাকে ব্লক করে রেখেছে। তাসহিরের চোয়ালটা আবারও শক্ত হলো। মেসেঞ্জার থেকে বের হয়ে ফোনের মেন কল লিস্টে ঢুকলো সে। কল হিস্ট্রির একদম উপরে একটা আনসেভড নম্বর শো করছে, লাস্টে 68, একটি এয়ারটেল নম্বর। তাসহির নম্বরটির উপর ট্যাপ করে সেভ কন্ট্যাক্টে গেল। নাম লেখার জায়গায় সে লিখলো ব্লু হাফ মুন। নম্বরটি সেভ করে সে আবারও হোয়াটসঅ্যাপে ঢুকলো। সার্চ বারে গিয়ে ওই একই নাম লিখে সার্চ করলো। এবার পরক্ষণেই স্ক্রিনের উপর জ্বলজ্বল করে উঠলো প্রিয়ন্তীর হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারটি। তাসহির ছবিটার উপর ক্লিক করে ফুল স্ক্রিন করলো ছবিটা মূলত সিলেটে তোলা। প্রিয়ন্তীর এক পাশ দেখা যাচ্ছে ছবিতে। এক ধ্যানে অপলক চোখে ছবিটার দিকে তাকিয়ে রইল তাসহির। পরক্ষণেই আবারও শব্দ করে হেসে উঠল সে। ফোনটা বুকের কাছে জোরে ধরে জানালার বাইরে অন্ধকার সমুদ্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোকা ব্লু হাফ মুন। ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আজ আর সেখানে যাওয়া হলো না প্রিয়ন্তীর। রাস্তাতে পায়ের গতিপথ পাল্টে গেল। গন্তব্য এখন সোজা শ্রেয়াদের বাড়ি। গতকালের ওই কাল বৈশাখী ঝড়ের পর থেকে শ্রেয়ার সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু মেয়েটার ফোন বন্ধ পেয়েছে বারবার। যদিও কথা বলার মতো মানসিক অবস্থায় প্রিয়ন্তী নিজেও ছিল না, এই পুরো সর্বনাশের পেছনে দায়ী ওই শ্রেয়াই। ও যদি তাকে ওই অচেনা জায়গায় একা ফেলে ওভাবে হাওয়া না হয়ে যেত, তবে কি আজ প্রিয়ন্তীর জীবনের সমীকরণ এইভাবে উলটপালট হতো? তীব্র রাগ আর অভিমান বুকে চেপে প্রিয়ন্তী এসে দাঁড়ালো শ্রেয়াদের বাড়ির সদর দরজায়। করাঘাত করতেই দরজা খুলে দিলেন শ্রেয়ার মা। প্রিয়ন্তী কোনো মতে সৌজন্যতা রক্ষা করে হন্তদন্ত হয়ে সোজা চলে গেল দোতলায়। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই প্রিয়ন্তীর রাগ মুহূর্তেই সপ্তম আকাশে উঠল। যেখানে তার বুকের ভেতর প্রতিনিয়ত সুনামি বয়ে যাচ্ছে, সেখানে অপরাধী মহাশয়া এসে ছেড়ে কম্বল মুড়ি দিয়ে পরম শান্তিতে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। প্রিয়ন্তীর হাত জোড়া রাগে কাঁপতে লাগলো। নিজেকে সামলাতে পারল না আর একটানে শ্রেয়ার গায়ের কম্বলটা মেঝেতে ছুঁড়ে ফেলে ওর হাতটা ধরে হ্যাচকা টানে উঠে বসালো। শ্রেয়া ওঠ বলছি, গেট আপ। ঘুমের ঘুরে এমন অতর্কিত আক্রমণে ধরফর করে চোখ মেলে তাকালো শ্রেয়া। প্রিয়ন্তীকে এমন রুদ্র মূর্তি ধারণ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের চোখ দুটো রগড়ে নিয়ে হাত তুলতে তুলতে বলল, কি রে প্রিয়, তুই এখানে কি করছিস? ভার্সিটি যাসনি? তোকে আজকে কবর দিতে এসছি। জান তো কবর দিব আজ তোকে আমি। ইন্নানিল্লাহ, কিসব অলক্ষণে কথাবার্তা বলছিস? এমন সাত সকালে এভাবে রেগে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? এখানে আবার গোটা জীবনের 12টা বেজে 13টা হয়ে গেছে, আর তুই এখানে এসি ছেড়ে আরামে ঘুমোচ্ছিস। তোর একটু অনুশোচনা হচ্ছে না রে? শ্রেয়া এবার বিছানায় সোজা হয়ে বসলো। বান্ধবীর চোখ মুখের ফ্যাকাশে ভাব দেখে ঘুমের ঘুর কাটলো। প্রিয়ন্তীর দুটো হাত চেপে ধরে উদ্বিগ্ন গলায় শুধালো, কি হয়েছে? ঘটনার একটু খুলে বল। গতকাল বিকেলে তোকে ওখানে রেখে যাওয়ার পর সত্যি অনেকটা সময় নিয়ে তোকে খুঁজেছিলাম আমি, বাট পাইনি দোস্ত। তোকে ফোন করেছিলাম, সেটাও তো বন্ধ পেলাম। তুই প্লিজ একটু খুলে বল তো, এরপর ঠিক কি হয়েছিল তখন তোর সাথে? প্রিয়ন্তী ধাপ করে বিছানার এক কোণে গিয়ে বসলো। ছলছল দু চোখ দিয়ে অবাধ্য অশ্রুধারা নেমে এলো রমণীর। বুক ছেড়ে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। আগত্যা ভাঙা ভাঙা গলায় গতকালের সেই ভয়ঙ্কর বখাটেদের আক্রমণ থেকে শুরু করে বয়স্ক লোকটার জবরদস্তি আর শেষমেশ তাজধীরের সাথে তার সেই আকস্মিক অনাকাঙ্ক্ষিত বিয়ের পুরো ঘটনাটা সবিস্তারে উগড়ে দিল বান্ধবীকে। পুরোটা সময় পাথরের মতন স্তব্ধ হয়ে বসে থেকে সবটা শুনল শ্রেয়া। চোখ দুটো চড়ক গাছ মেয়েটার। কি, তোর বিয়ে হয়ে গেছে? এক মিনিট, আমি ঠিক শুনছি তো? মানে কেমনে পসিবল ভাই? পরক্ষণে আবারও ঠোঁটের কোণ ঘেঁষে পরিলক্ষিত হলো এক চিলতে বাঁকা হাসি। সেই হাসির রায় সক্ষুণ্ণ রেখে আলগুচ্ছে মেয়েটা বলে উঠল এবার, তবে যাই বলিস ভাই, তুই তো দেখি মেঘ না চাইতেই জল পেয়ে গিয়েছিস। এর জন্যই তো তোর অবশ্য আমাকে মস্ত বড় একটা গ্র্যান্ড ট্রিট দেওয়া উচিত। যে লোকটার জন্য তুই মনে মনে এতদিন ধরে চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিলি, শেষমেশ সেই নিরামিষ কমান্ডারের সাথেই এক সুতোয় জড়িয়ে গেলি, তাও আবার আমার জন্য। ইস, কি কাকতালীয় ব্যাপার সেপার। শ্রেয়ার রসিকতাপূর্ণ মন্তব্যে প্রিয়ন্তীর রাগ উঠল। খুবই ফেটে পড়ে বিছানার উপর থাকা বালিশটা সজোরে ছুরি মারল শ্রেয়ার মুখ বরাবর। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল। প্রিয়ন্তী একটু থামলো। নিজের ওড়নার খুঁটটা শক্ত করে মুঠোয় চেপে ধরে নিচু কম্পিত স্বরে আবার বলল,
তাছাড়া ভাইয়া যদি এই বিয়ের কথা একবার জানতে পারে তবে কি তাণ্ডব হবে তুই ধারণা করতে পারছিস? ভাইয়া আমাকে জ্যান্ত কবর দেবে। অযথা তো ভাবিস না তো। পাবেল ভাইয়া তোকে কতটা ভালোবাসে সেটা তুই নিজেও জানিস। হ্যাঁ, একটু রাগারাগি হয়তো করবে, কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে ঠিকই তোকে মেনে নেবে। আর তাছাড়া তুই তোর নিজে থেকে কোনো অন্যায় করিসনি, তুই তো পরিস্থিতির শিকার প্রিয়। শ্রেয়া বিছানা থেকে নেমে শুয়ে প্রিন্তির পাশে বসলো। ওর কাঁধে হাত রেখে গলার স্বর নরম করে আবারও বলতে শুরু করলো। আর তুই বলি না কমান্ডার সাহেব তোকে পছন্দ করেন না? আরে ধুর, বিয়ের আগের ভালো লাগা আর বিয়ের পরের ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। উনি তোকে ওই বখাটেদের হাত থেকে বাঁচিয়েছেন, নিজের নাম দিয়েছেন। এর মানে ওনার মনে কোথাও না কোথাও তোর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। তুই ওনাকে একটু সময় দে, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ দে, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। প্রিন্তি মুখ তুলে শ্রেয়ার দিকে তাকালো। রমণীর চোখের কোণে এখনো অশ্রুবিন্দু চকচক করছে। শ্রেয়ার এই ইতিবাচক কথাগুলো মনের ভেতরের ভয়কে পুরোপুরি দূর করতে না পারলেও বুকের উপর চেপে থাকা পাথরের মতো ভারী কষ্টটার লাঘব টানলো কিছুটা। ভঙ্গুর গলায় বান্ধবীকে জানালো এবার। উনি স্রেফ পরিস্থিতির চাপ পড়ে আমাকে ওই বখাটেদের হাত থেকে উদ্ধার করতে এই ডিসিশন নিয়েছেন রে শ্রেয়া, এর বাইরে কিছু না। এটা একটা সমঝোতার খাঁচা ছাড়া আর কিছু নয়, নাথিং। প্রিয়ন্তের শেষাক্ত বাক্যে শ্রেয়া কেবল চুপচাপ শুনে মাথা নেড়ে গেল। মনের মধ্যে কথার সুনামি বইলেও মুখ ফুটে ব্যক্ত করলো না আর একটি মাত্র শব্দ। মনে মনে কেবল বিড়বিড় করলো মেয়েটা। বোকা মেয়ে, তুই তো জানিস না তোর এই নিরামিষ কমান্ডার তোকে নিজের খাঁচায় বন্দি করার জন্য ঠিক কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে, কি কি করতে পারে। তোকে পাওয়ার জন্য লোকটা যে কতটা নিখুঁত আর ঠান্ডা মাথায় পুরো গেমটা সাজিয়েছে তার বিন্দুমাত্র আইডিয়াও তোর এই ছোট্ট মগজে নেই। যদি থাকতো তাহলে এখন কান্না করার বদলে পাগলা ডান্স দিতে, আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে। তাজদির সিদ্দিক আজান এমনি নিজের পিঠ ঠেকিয়ে ফাঁদে পড়ার বান্দা নয় রে প্রিয়। ভোরের ঘটনার পর আর রুম ছেড়ে বেরোয়নি মেহেরিন। খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। বুকের ভেতর ভয়ের এক মস্ত বড় ঢোল অনবরত বেজেই চলেছে। ধূপধাপ সেই শব্দের চোটে নিজের কান দুটোই ঝাঝা করছে ওর। ভয়টা অবশ্য বাগান ধ্বংস করার জন্য নয়, ভয়টার উৎস অন্য জায়গায়। যখন সে ঝুমুর আপার মুখে শুনেছে এই গম্ভীর রুদ্রমূর্তিধারী খিটখিটে পুরুষটাই আসলে সুমি আন্টির ছেলে শাহরুজ, তখনই মেহরিনের গায়ের সমস্ত রক্ত এক সেকেন্ডে হিম হয়ে গেছে। খাটের উপরে হাঁটু দুটো বুকের কাছে গুটিয়ে বসে শুকনো একটা ঢুক গিলল মেহরিন। নিজের কপালে নিজে এক চাপড় বসাতে ইচ্ছে করছে। মনে পড়ে গেল কয়েকদিন আগের সেই রাতের কথা। ঢাকা থেকে সুমি আন্টি যখন বিয়ের প্রস্তাবটা পাঠালেন, মেহরিন তখন না জেনে না শুনে ছেলের একটা ছবি পর্যন্ত না দেখে স্রেফ জেদের বসে ওই নম্বরে ফোন দিয়েছিল। তারপর মেহরিন খই ফুটার মতন ফটাফট করে কত শত কথাই না শুনিয়ে দিল। বিয়ে ভাঙা অবধি তো ঠিক ছিল, তবে শেষ পর্যন্ত সুগার ড্যাডি না জানি না শুনে ওই জঙ্গলি ব্যাটারে কত আজে বাজে কথাই না বলে আসলো। এখন এই লোকটা যদি ওই ফোনের গলার আওয়াজ চিনে ফেলে, যদি বুঝতে পারে সেই তেদর মেয়েটার কেউ না খুদ সে নিজেই, এই ব্যাটা যেমন খড়খড়ে আর রাগী, যদি এখন সুমি আন্টিকে সব বলে দেয় আর সুমি আন্টি যদি ওর মায়ের কানে কথাটা তুলে, তাহলে তো আর কোনো কথাই নেই, জ্যান্ত চিবিয়ে খাবে ওকে ওর মা। ভাবতে মেহরিনের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে বিছানার পিঠ থেকে ফুসফুস করে নিজেকেই বকল। সবসময় 2 লাইন বেশি বুঝে পাকামি কেন করতে হবে তোর? কে বলেছিল না জেনে না শুনে অমন করে রিজেক্ট করতে? এমন হ্যান্ডসাম রাজপুত্রের মতো দেখতে লোককে কোন হিসেবে তোর সুগার ড্যাডি মনে হয়েছিল রে বলত মাইয়া? ঘুম থেকে ওঠার পর পেটে তেমন খাবার পড়েনি। সকালটা কোনোভাবেই ঘরের ভিতর কুকড়ে পার করলেও বিপত্তিটা ঘটল ঠিক দুপুরের দিকে। ক্ষুধার ছুটে মেহরিনের পেটটা তখন কামড়ে কামড়ে উঠছে, তবু কিছুতে রুম থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না মেয়েটা। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন সুমি। মেহরিনকে ওভাবে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকতে দেখে ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ধীর পায়ে এগিয়ে সে মেহরিনের পাশে বসে আদুরে গলায় শুধালেন, হয়েছে রে মা? সকাল থেকে দেখছি এই ঘরের ভেতরে নিজেকে বন্ধ করে রেখেছিস। শরীর খারাপ লাগছে নাকি তোর? কিছু কি হয়েছে? মেহরিন ভারত চোখে আন্টির দিকে তাকালো। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে ওর। আমতা আমতা করে বলল, না তো আন্টি, কিছু হয়নি, এমনি।
এমনি এমনি ঘর কোণে হয়ে পড়ে আছিস কেন তবে? সকালেও খেতে বেরোলি না, বললো তো খুলে ব্যাপারটা কি? প্রশ্ন করে উত্তরের আশায় ভ্রু চেয়ে চেয়ে রইলেন সুমি। মেহেরিন ইতিউতি করলো, কথা খুঁজলো কি বলবে কি বলবে। তখনই ঝাঁটা হাতে ঝুমুর এগিয়ে এলো ভিতরে, একগাল হেসে বলেই ফেললো, আরে খালাম্মা, আপনি বুঝতাছেন না কেন? সুরমণি তো ডরের চোটে ঘর থেকে বাইর হইতাছে না। সুমি বেগম ভ্রু কুচকালেন। ডর? কিসের ডর? সকালে শেহরাজ ভাইয়ের বাগানে আফামনি সূর্যমুখী ফুল ছিঁড়ছিল। বাগানে ওই অবস্থায় সুরমণিরে পাইয়া যা চিল্লাচিল্লি না শেহরাজ ভাই করছে, বাঘের মতো একখান হুঙ্কার দিছে ভাইজানরে। ওই ডরেই সুরমণি সকাল থেকে ঘরের সেধাইয়া রইছে। এতটুকু বলে থামলো ঝুমুর। এরপর সুবিন্যস্ত ভাবে সবটা খুলে বললেন সুমিকে। পুরোটা শুনে সুমি বেগম প্রথমে অবাক হলেন বটে, তবে পরক্ষণে আলতো করে হেসে উঠলেন তিনি। হাসতে হাসতে মেহরিনের পাশে আরো একটু ঘেঁষে বসলেন। পরম মাতৃ স্নেহে মেহরিনের মাথায় হাত বুলিয়ে চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললেন, আরে বোকা মেয়ে, এই যে পাগল একটা মেয়ে, সেফ এই সমস্যাটা ব্যাপার নিয়ে অমন ভয় পেলে ঘরের কোণে লুকিয়ে আছে। তুই তো আমার ভালোর জন্যই ফল কাটতে গিয়েছিলি, একটা ফল ছিঁড়েছিস, না হয় দুটো ফল ছিঁড়ে গিয়েছে, তাতে কি হয়েছে? উনি ভীষণ রেগে গেছেন আন্টি। আহারে, বাবু তো একটা আস্তা হাড়কিপটে আর খিটখিটে ছেলে। ওর বাগানের ফল নিয়ে তোকে কথা শোনানোর এত বড় সাহস কোত্থেকে পায়? তুই একদম ভয় পাবি না। তোর যদি ফল পছন্দ হয়, তুই প্রতিদিন ওই বাগানেই যাবি। ও যদি কিছু বলে, তুই সোজা আমার কাছে চলে আসবি। প্রয়োজনে আমি তোকে বাজার থেকে আরও 1000টা ফুল গাছ এনে দেব। ওকে দেখিয়ে দেখিয়ে তুই ওর সামনে ফুল ছিঁড়বি তখন, কেমন? ভদ্র মহিলার কথার পরিপ্রেক্ষিতে কিঞ্চিত ভরসা পেল মেহরিন। ভয়টা একটু হলেও হালকা হলো। সুমি বেগম মেহরিনের চিবুকটা আলতো করে ছুঁয়ে বললেন, এখন চল, দুপুর হয়ে গিয়েছে, নাস্তা তো করিসনি, এখন দুপুরের খাবার খেতে নিচে চল। ইস, মুখটা শুকিয়ে একদম আমসি হয়ে গেছে আমার মেয়েটার। মেহরিন এবারও একটু ইতস্তত করলো, নিচু গলায় আপত্তি জানিয়ে বলল, না আন্টি, আমি এখন নিচে যাব না। আপনি ঝুমুর আপাকে দিয়ে খাবারটা এখানেই পাঠিয়ে দিন না প্লিজ। ঝুমুর দাঁত বের করে মেহরিনের দিকে তাকিয়ে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আরে সুরমণি, আপনি খামোখাই ভয় পাইতাছেন। ভাইজান তো বাড়িতে নাই, বাইরে গেছেন। আর ভাইজান একবার বের হইলে রাতের আগে বাড়ি আসে না। আপনি একদম নিশ্চিন্তে আইতে পারেন। ঝুমুরের কথায় আশ্বস্ত হয়ে সত্যি সত্যি নিচে নামলো মেহরিন। টেবিলের উপর হরেক রকমের পদের বাহার দেখে ওর প্যাটের ভেতরের ইঁদুরগুলো যেন আরো জোরে লাফালাফি শুরু করে দিয়েছে। যেহেতু ঝুমুর আগেই নিশ্চিত করেছে যে খিটখিটে বাঘটা বাড়িতে নেই, তাই মেহরিন নিজের সমস্ত জড়তা ঝেড়ে ফেলল এই যাত্রায়। চেয়ার টেনে বসতে গিয়েও অস্বস্তি হলো কেমন। এই চেয়ার টেবিলে বসে খাওয়ার অভ্যাস নেই ওর। গ্রামের বাড়িতে সবাই মেঝেতে পাটি পেতে কিংবা পিড়িতে বসেই খায়। গ্রামের পিড়িতে কিংবা মেঝেতে বাবু হয়ে বসে খাওয়ার যে তৃপ্তি এই সাহেবী চেয়ার টেবিলে কি তা পাওয়া যায়? মেহরিন এদিক ওদিক তাকিয়ে সুমি আন্টির অনুপস্থিতির সুযোগ নিয়ে চট করে একটা পা চেয়ারের উপর তুলে হাঁটু ভাঁজ করে জাঁকিয়ে বসলো। তারপর প্লেটে মস্ত বড় একদলা ভাত নিয়ে তাতে একে একে শাক, মাছের ঝোল আর ডাল সব একসাথে ঢাললো। গ্রামের মানুষেরা যেভাবে পরম তৃপ্তিতে সব চটকে মাখায়, মেহরিনও ঠিক সেভাবেই হাত ডুবিয়ে পুরো ভাতটা মাখালো। ভাতের পর একটা আস্ত বুকমায় মরিচ ভেঙে নিতেই তার তীব্র সুবাসে পুরো ডাইনিং টেবিল মম করে উঠল। এভাবে 2 লোকমা তৃপ্তি সহকারে খেলো মেয়েটা। তবে বিপত্তি ঘটল তৃতীয় লোকমা উঠানোর সময়। সদর দরজা পেরিয়ে পরিপাটি শার্ট প্যান্ট পরিহিত শাহরুজ ফিরে এলো তখনই। সোজা গিয়ে বেসিংয়ে হাত পরিষ্কার করে এসে বসলো নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারটায়। অমনি চোখ পড়ল ঠিক ওর বিপরীতে বসা মেহরিনের দিকে। মেয়েটার বসার স্টাইল আর খাবারের অদ্ভুত দৃশ্য দেখা মাত্রই অতীব মাত্রায় ভ্রু কুচকে গেল মানবের। চোয়ালটাও কেমন শক্ত হয়ে উঠল, নাক মুখ কুচকে গেল ঘৃণায়। ভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। ঠিক সেই সময় কিচেন থেকে পানির জগ হাতে বের হয়ে এলো ঝুমুর। শাহরুজকে দেখে বেচারির প্রাণ ওষ্ঠাগত, হাত কেঁপে প্রায় জগটায় পড়ে যাচ্ছিল। মনে মনে বলল,
নানিল্লা আইজ আবার খাইছে। বলতে বলতে তড়িঘড়ি করে সে শাহরুজের সামনেই প্লেটে এগিয়ে দিয়ে কাপা কাপা হাতে খাবার পরিবেশন করতে লাগলো। সুমি বেগমও এলেন তখন, তবে ছেলের ওই কুচকানো মুখভঙ্গি ভেঙে দিব্যি ভাবলেন ভদ্রমহিলা। উল্টো মেহরিনের পাশে বসে পরম স্নেহে বললেন, খামা, মন ভরে খা, একদম লজ্জা পাবি না। শাহরুজ সামনে প্লেট নিয়ে বসলেও তার চোখ বারবার চলে যাচ্ছিল মেহরিনের হাতের দিকে। পুরো হাত বেয়ে ঝুল গড়িয়ে পড়ছে, সেই সঙ্গে সবজি, মাছ, ডাল একসাথে এমন চটকানোর দৃশ্য দেখে হাইফাই সোসাইটিতে বড় হওয়া এই নেভি অফিসারের পাকস্থলী উল্টে আসার উপক্রম হলো। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। হঠাৎ করে পুরো ডাইনিং রুম কাঁপিয়ে বজ্র কণ্ঠে গর্জে উঠল সে, ডিসগাস্টিং! আম্মু, তুমি এই আনকালচার্ড ইডিয়টটাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছো? আমি সিরিয়াসলি বলছি, এটাকে এক্ষুনি যেখান থেকে এনেছো সেখানে ফেরত পাঠাও, আদারওয়াইজ আমি নিজে পার্সেল করে এটাকে গ্রামে পাঠিয়ে দেব। শাহরুজের আচমকা বজ্র কঠিন চিৎকারে চমকে উঠে হাত থামালো মেহেরিন। ক্ষুধার তাড়নায় খাবারে ডুবে থাকা মেহেরিন এবার চোখ তুলে তাকালো সামনে, দেখলো সেই রাগী লোকটা জল জ্যান্ত মূর্তি হয়ে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরিন থতমত খেলো, ভাবলো লোকটা হয়তো ওকে দেখছে। পরক্ষণই ভাবলো ও তো কোনো অন্যায় করেনি, ও খাচ্ছিল নিজের মতো। তাহলে এই লোকটা শুধু শুধু ওর উপর এমন করে চিল্লালো কেন? মেহেরিন সূক্ষ্ম চোখে খেয়াল করলো এবার লোকটার রাগ আসলে ওর উপর না, ওর খাবারের প্লেটের উপর। ব্যাস, মেহেরিনের ভিতরের তেজরামি বুদ্ধিটা আবারও চড়া দিয়ে উঠলো। ও দমবার পাত্রী নয়। শাহরুজের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্লেট থেকে আরো এক দলা ভাত হাত উঁচিয়ে কায়দা করে মাখলো, একে একে মিশালো বাকি সব আইটেমও। দৃষ্টি ওখানে নিবদ্ধ রেখেই মুম্বাই মরিচটায় মটমট শব্দে মস্ত বড় একটা কামড় বসালো। ওদিকে এসব দেখে বেচারা শাহরুজ এর খাবার রুচি উঠে গেল। রাগে রেডি করতে করতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। হনহন করে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে ক্ষিপ্ত স্বরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।